আমার মনে হয় গুড মুসলিমরা এবার রিয়েলাইজ করতে শুরু করেছে যে আরএসএস বিজেপি যেভাবে আক্রমণ করতে শুরু করেছে এবং যেভাবে কথা বলতে শুরু করেছে, একজন গুড মুসলিম যদি বলে আমার নাম আফতাব কিন্তু আমি গুড মুসলিম, আমি তোমাদের মতন, সে কিন্তু ওই নামের জন্য এবং তার যে জন্ম হয়েছে মুসলমান পরিবারে এই জন্মসূত্র বংশ পরম্পরার জন্য সে কিন্তু আর ছাড় পাবে না। এই গুড মুসলিমরা বুঝতে পেরেছে। তবে এই মুহূর্তে আমি মনে করি সব থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ সব থেকে বড় বিপদ হচ্ছে বিজেপি আরএসএস। তাদের বিরুদ্ধে আমাদের একত্রিতভাবে লড়তে হবে। আমরা কার পক্ষে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি সেটাই হচ্ছে আসল। ওয়েলকাম টু ডিন্ট বাংলা বন্ধুগণ। আজকে আমার সঙ্গে আছেন জিম নওয়াজ, তিনি মুসলিম সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তো আজকে উনি এসছেন উইথ ইউ ওয়েলফেয়ার সোসাইটির একটা প্রোগ্রামে, যেটা হারমোনি এবং মুসলিমদের বিরুদ্ধে প্রপাগান্ডা রিলেটেড একটা সেমিনার। সেখানে তাকে ইনভাইট করা হয়েছে। তো সে এখন বিখ্যাত একটা রিসেন্ট কেসে তার ভূমিকা নিয়ে মুসলিমরা বেসিক্যালি খুব খুশি, এবং যারা সেকুলার হিন্দু বলে নিজেদেরকে তারাও খুব খুশি। তো প্রথম প্রশ্ন, আমরা যদি ওই ভিডিওটা দেখি, তার উপরে যে চড়ানো হয় প্রপাগান্ডা হিন্দুত্ববাদী দ্বারা, যেটা মুসলমানরা দাবি করছে, কিন্তু প্রথমে শুভেন্দু অধিকারী কিন্তু মুসলিম কথাটা বলেনি। এরপরে সে ভিডিওটা ছাড়ে, তারপরে পিক আপ হয় হিন্দু মুসলিম হয়ে যায়। যাতে না, প্রথমে মুসলিম হিসেবে ছাড়িনি, কিন্তু হিন্দু মহিলা, হিন্দু সাহসী মহিলা, হিন্দু মহিলারা এরকমই হবে, সাহসী হবে, এই যে কথাটা। কারণ আমরা যে ব্যক্তিকে মারধর করা হচ্ছে তার আইডেন্টিটি, তার দাড়ি এবং তার এলাকা, তার আইডেন্টিটি চিন্তা আমাদের কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী পক্ষান্তরে যখন বললেন যে আমাদের হিন্দু নারীদের জয়ের কথা বললেন, তখন স্বাভাবিকভাবে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে তিনি এবং তার সাগরেদরা অত্যন্ত খুশি যে একজন মুসলমান দাড়িওয়ালাকে একজন হিন্দু মেয়ে জনসমক্ষে ট্রেনের সমস্ত মানুষের সামনে এই ধরনের মারধর করেছে। এই জন্য সে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, বিভেদ তৈরি করার জন্য এবং মুসলমানদের মারে ওপরে রাখতে হবে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই এই কাজটি তিনি করেছিলেন। পরের দিনই এই পোস্টটা করেছিলেন। এই কাজ করতে গিয়ে গুড মুসলিমরা কিছু বাধা দিয়েছে, কিছু বলেছে? আসলে আমি বেশ কিছুদিন যাবত দেখছি যে গুড মুসলিম যারা, সেই গুড মুসলিমরা অলরেডি তারা খুবই সংখ্যালঘু এবং হাতে গোনা দু একজন হয়ে গেছে। আমার মনে হয় গুড মুসলিমরা এবার রিয়েলাইজ করতে শুরু করেছে যে আরএসএস বিজেপি যেভাবে আক্রমণ করতে শুরু করেছে এবং যেভাবে কথা বলতে শুরু করেছে, একজন গুড মুসলিম যদি বলে আমার নাম আফতাব কিন্তু আমি গুড মুসলিম, আমি তোমাদের মতন, সে কিন্তু ওই নামের জন্য এবং তার যে জন্ম হয়েছে মুসলমান পরিবারে এই জন্মসূত্র বংশ পরম্পরার জন্য সে কিন্তু আর ছাড় পাবে না। এই গুড মুসলিমরা বুঝতে পেরেছে। ফলে গুড মুসলিমরা দু একজন এখনো বোঝেনি, আশা করি তারাও খুব তাড়াতাড়ি বুঝে যাবে এবং অভিজ্ঞতার মাধ্যমে তারা বুঝবে। অভিজ্ঞতার মাধ্যমে যখন বুঝবে তখন ঠিক লাইনে চলে আসবে। অধিকাংশ গুড মুসলিম এখন লাইনে এসে গেছে। এই যে কেসটা হয়েছিল, এখানে যে জনৈক বৃদ্ধ মুসলিম পুরুষ, তাকে সে তো ভিক্টিমাইজড হয়েছে, কিন্তু সে যে কিছু করেছে তাই জন্য তো এটা হয়েছে, এমনি এমনিতে এটা হয়নি। এই অ্যাঙ্গেলটা আপনি কিভাবে ধরবেন? আমি এই অ্যাঙ্গেলটা আমি এটার উপরে কাজ করেছি, আমি দিয়েছি। যেহেতু মোবাইল ফোনটি এখনো জিআরপিতে রয়েছে, সেই কারণে জিআরপির কাছ থেকে মোবাইল ফোন না পাওয়া গেলে পুরো তো তদন্ত প্রক্রিয়াটা সমাপ্ত করা যায় না। কিন্তু আমি যেটুকু তার কাছ থেকে শুনেছি, মেয়েটির আমি এফআইআর কপি পেয়েছি, সেগুলো পড়েছি, তার বয়ান শুনেছি এবং সবগুলো নিয়ে একটা ফিল্টার করে একটা সিদ্ধান্ত জিনিসগুলো কাজ করেছে। প্রথমত যে মোবাইলটি 30 মিনিট ধরে রেকর্ডিং হচ্ছিল মারার সময় মেয়েটি বলেছে, এটা ফ্যাক্টও। যখন বিজেপি ছোট্ট শেষের দিকের 30 সেকেন্ডের একটি ভিডিও পাবলিশ করে, সেখানে কিন্তু সেই ভিডিও আমরা জুম করে দেখলে দেখতে পাবো যে 30 মিনিট 42 সেকেন্ড সেই ভিডিওটি হচ্ছিল। তার মধ্যে বিজেপি 32 সেকেন্ড দেখিয়েছে। তার মানে 30 মিনিট 10 সেকেন্ড তাহলে কোথায় গেল?
হুম। 30 মিনিট 10 সেকেন্ড কি হয়েছিল যে ওই যে বয়স্ক লোকটি হুম। তিনি একটি নিউট্রিশনের কোন একটা ক্লাবের মেম্বার, হুম। মানুষকে নিউট্রিশনের সাজেশন দেন কিভাবে শরীর স্বাস্থ্য কমাতে হবে, হুম। কিভাবে ডায়েট কন্ট্রোল করতে হবে। হুম। তো এবং তাদের কাছে অনেক রকমের ফরম্যাট থাকে, ফর্ম থাকে, হুম। তার লিফলেট থাকে। হুম। তো সেই জিনিসটা উনি সেই রকমই একটা প্রোগ্রাম ছিল মালদাতে, তাদেরই একটা প্রোগ্রাম হুম। সেই কোম্পানির। তিনি হুম। বাইকটা রেখে হুম। স্টেশনের পাশে, ধুলিয়ানগঙ্গা স্টেশন হুম। রাখার পরে তিনি সেটাকে ভিডিও করেন। হুম। ভিডিও করে ট্রেন ছেড়ে দিচ্ছিল, হুম। তিনি ভিডিওটা অফ করতে, তিনি হ্যাবিচুয়েটেড না, আগেও সেই মোবাইল খুব একটা ব্যবহার করতেন তা না, বাড়িতেও হুম। এখন সেই মোবাইলটা তার বাচ্চা কাচ্চারাই ব্যবহার করে, গেম হুম। টেম খেলে, তিনি ছোট্ট একটা মোবাইল নর্মালি ব্যবহার করেন। হুম। কারণ ওই মোবাইলটা ব্যবহার করতে হয়, যেহেতু তিনি একটি ওই ধরনের কোম্পানির সদস্য, সেই জন্য বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হয়। তো তিনি খুব একটা বেশি যে মোবাইল সম্পর্কে ধারণা আছে তা নয়। হুম। এবার সেই ভিডিওটা করার পরে তিনি আর অফ করেননি, ট্রেন ছেড়ে দিচ্ছিল, তিনি পকেটে মোবাইলটা রেখে দেন এবং ছুটে ট্রেনটা ধরেন। ধরে এই মোবাইলটা অফ, তার মোবাইল ভিডিও অবস্থায় তার পকেটে মোবাইলটা ছিল, সেটা সাদা সাদা কালা কালা, তাছাড়া আর বাইরে কিছু দেখা যাচ্ছে না হুম। আমার ধারণা। হুম। নাহলে ওই রকম কোনো কিছু থাকলে তারা পুরোটাই পাবলিশ করতো, মাত্র 32 সেকেন্ড পাবলিশ করতো না, হুম। কনস্পিরেটর যারা, হুম। বিদ্বেষী যারা। হুম। তো এই যে এই সময়ের মধ্যে এখন কি ঘটনা হয়েছিল, এখন যেভাবে ইউটিউব বা বিভিন্ন জায়গাতে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, হুম। এবং আমরা হাজরাপাড়াতে খবর নিয়ে দেখেছি সেখানে বিজেপির একটা ঘাঁটি। হুম। আমরা বিভিন্ন ভোটের স্ট্যাটিক মানে তথ্য যদি আমরা বের করি, হুম। আমি বের করেছি, দেখেছি ম্যাক্সিমাম ভোটটা বিজেপির দিকে যায়। আর মিডিয়াতে অলরেডি মুসলমানদের বিরুদ্ধে প্রোপাগান্ডা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা মুসলমানদের বিরুদ্ধে একটা বিদ্বেষ তাদের তৈরি হচ্ছে। মেয়েটি যখন বসেন তিনি উদার মনে, হুম। তাদের যে লিফলেট, মেয়েটির একটু স্বাস্থ্যবতী মেয়ে, হুম। তো তাকে পরামর্শ দেয় হুম। যে আমাদের এই 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 ওষুধপত্র আছে, হুম। বা এইভাবে ডায়েট করবেন, আমাদের ক্লাবের যদি মেম্বার হতে পারেন তাহলে আপনি সিনেমা হবে। তিনি কিন্তু দিতে যায়, হুম। তার এটা আত্মসম্মানে লাগে, একজন গেঁয়ো দাড়িওয়ালা মুসলমান গেঁয়ো ভূত, সে আচ্ছা। আমাকে স্বাস্থ্য কমানোর জন্য দেবে। হুম। এইটা একটা রাগ, ওই হুম। যে বিদ্বেষের রাগের সঙ্গে এটা মিশেছে। তারপরে তিনি যখন অনেকক্ষণ পরে ক্যামেরা বের করছেন, ওই 32 সেকেন্ড থেকে দেখবেন হুম। যে প্রথমে রিয়ার ক্যামেরা অন ছিল, হুম। জুতোর ছবি, মানে হুম। তিনি সেইভাবে জানেন না, হুম। মেয়েটি বলে দেয় হুম। যে আপনার ক্যামেরা অন আছে। হুম। তিনি অফ করতে যান বা রিয়ার ক্যামেরা অন করে ফ্রন্ট ক্যামেরা অন করে ফেলেন, নিজের মুখ দেখেন, তাহলে নিজের মুখ দেখতে গিয়ে এদিক ওদিক একটু করে না, হুম। তো এদিক ওদিক যেমনই মেয়েটার দিকে ক্যামেরা গেছে তেমনই মারতে শুরু করেছে। তা এইরকম একটা বিষয়, তাকে কোর্টে সেদিন ও মেয়েটি নিয়ে গিয়ে থানাতে তুলে দেয়, জিআরপিতে, তাকে কোর্টে উপস্থিত করা হয়, তার মোবাইল তন্ন তন্ন করে সার্চ করা হয়। সে যদি সত্যিকারেরই পারভার্টেড হতো, তার মোবাইলে আরো অনেকগুলো ভিডিও এ ধরনের থাকতো, কিন্তু কোনো ভিডিও দেখা যায়নি, ফলে তাকে সেদিনই কোর্ট থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। তাহলে এই যে অ্যাক্টিভিটিটা হলো আর এই যে রং চড়ানো হলো, এই যে ডেলিভারেট যেগুলো হচ্ছে, কোথাও কি এটা ইন আ ওয়ে, মানে মমতা যতই মুসলিম প্রেমী হোক না কেন বা দেখাক না কেন, মমতা থাকাকালীন কিন্তু এগুলো আরো বেড়ে গেছে লাস্ট 10 বছরে। কোথাও এখানে একটা যোগ দেখছেন যে মুসলমানকে ক্যাপটিভ ভোটার করে রাখো? কারণ শুভেন্দু অধিকারী, গরু খাওয়া শুভেন্দু অধিকারী, সে তৃণমূলে যখন ছিল ওরা মুসলমানদের চুমু খেয়ে বেড়াতো, সেই লোকটাই এখন মুসলমানদের গালি দিচ্ছে, যাতে ভয়ে ক্যাপটিভ ভোটার থাকো আর দিদিমণির আঁচল থেকে না বেরাও। এরকম কোনো খেলা আপনি দেখতে পাচ্ছেন? দেখুন, রাজনৈতিক যারা নেতৃত্ব তাদের রাজনৈতিক স্ট্র্যাটেজি অনুযায়ী চলবে, এটাই স্বাভাবিক। তবে এই মুহূর্তে আমি মনে করি সব থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষ সব থেকে বড় বিপদ হচ্ছে বিজেপি আরএসএস, তাদের বিরুদ্ধে আমাদের একত্রিতভাবে লড়তে হবে। আমরা কার পক্ষে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি সেটাই হচ্ছে আসল ওটা কথা। মানছি, কিন্তু এই যে ক্যাপটিভ ভোটার, এই ক্যাপটিভ ভোটার ব্যাপারটা নিশ্চয় মানেন। দেখুন, আমার ধারণা যে সমস্ত রাজনৈতিক দলই প্রচেষ্টা চালায় যে একটা বড় জনগোষ্ঠী তাদের পক্ষে থাকুক, এবং তাদের পক্ষে থাকার জন্য তারা তাদের মতন করে কাজ করে। এক্ষেত্রে আমি অন্তত পক্ষে এই ফরাক্কার ইস্যুটাতে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, সেক্ষেত্রে আমার এটা মনে হয়নি যে
বিজেপি ছাড়া অন্য রাজনৈতিক দল, হুম, সেটা আইদার তৃণমূল হোক বা সিপিএম হোক বা কংগ্রেস হোক, কারণ ওখানে তো কংগ্রেস অধ্যুষিত। হুম, এবারও আপনি লোকসভা ভোটে হুম, দেখবেন যে হুম, কংগ্রেস 50,000-এর উপরে বেশি লিড দিয়েছে। হুম, তো এখানে আমি কোথাও লক্ষ্য করিনি যে কেউ এটাকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে, হুম, আমার এটা মনে হয়নি। হুম, এটা আমার সঙ্গে এমএলএ সেখানকার মনিরুল ইসলাম সাহেব গিয়েছিলেন, হুম, কিন্তু তিনি একজন তার উপর থেকে কোনো নির্দেশ ছিল না, হুম, তিনি স্বেচ্ছায় গিয়েছিলেন একজন মানুষ হিসেবে। হুম। ফলে এই জায়গাটার সঙ্গে বিজেপি বাদ দিয়ে অন্য রাজনৈতিক দলের গুলিয়ে দেওয়ার কোনো আমি অন্তত না পক্ষে ওই আলামত আমি দেখিনি। ওই কথাটাই বলছি না। আমি বলছি যে একটা বিজেমূল কনসেপ্ট ঘরে, যতই বিজেপি মুসলমানকে গালাগালি দেবে, মুসলমান ভোটটা পুরোপুরি তৃণমূলেই দেবে। এই যে একটা খেলা মেরুকরণ, যেটা 2021-এ হয়েছে, যার কারণে কংগ্রেস সিপিএম জিরো হয়ে গেছে। তারা মানে নর্থ বেঙ্গল, সেন্ট্রাল বেঙ্গলের মুসলমান তো চিরকালই ডাইভার্সিফাইড ভোট দিত, লিবারেল ছিল, এক কাটটা কাউকে ভোট দিত না। এই যে মুসলমানের ভেতরে ডেমোক্রেসিকে শেষ করে দেওয়া হচ্ছে, এইটা কি কোথাও আসলে ধরতে পাচ্ছেন? আসলে দেখুন, হ্যাঁ, বিজেপির যে কাজটা, হ্যাঁ, বিজেপির কাজই তো হচ্ছে মুসলমান বিদ্বেষ ছড়ানো। হ্যাঁ, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, হুম, সারা ভারতবর্ষব্যাপী। হুম, আপনি কর্ণাটকেও তো হুম, দেখলেন যে হুম, বিধানসভা ভোটের আগে কিভাবে হিজাব ইস্যু নিয়ে হুম, কিভাবে তোলপাড় করা হলো। হুম, তো এইটা বিজেপির কাজ। হুম, এখন মুসলমানরা একত্রিত হচ্ছে একটি শক্তির পক্ষে, হুম, এটা নিজেদের আত্মরক্ষার তাগিদে। হুম, মুসলমানদের কাছে মুসলমানদেরকে খুঁজতে হবে তাদের হুম, কে বিকল্প। হুম। তাদের কাছে আমি ততক্ষণ পর্যন্ত বিজেপির এগেনস্টের কোনো রাজনৈতিক ঠিক দলকে আছে, দোষারোপ করতে পারবো না, আচ্ছা, যতক্ষণ না মুসলমানরা তাহলে কোনো অন্য কোনো বিকল্প আচ্ছা খুঁজে ঠিক পাবে। আছে, তাহলে কারণ আমাদের মুসলমানদের কাছে সব থেকে বড় শত্রু বিজেপি আর হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি বিজেপি বা বিজেপি বিরোধী যে পার্টিগুলো আছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান, ইসলাম ফোবিয়া রিলেটেড কিছু? আমি আমি যারা অবিজেপি রয়েছে, যারা হুম, গোটা আহ, আহ, শুধু পশ্চিমবাংলা না, গোটা হুম, ভারতবর্ষে যারা বিজেপি রয়েছে, হুম, আমাদের অন্ততপক্ষে এই পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, আমাদের সমাজ, সম্প্রীতির সমাজ, হুম, সমস্ত কিছুকে অটুট রাখতে গিয়ে হুম, সবাই যাতে এই বিজেপি আরএসএস এর যে প্রোপাগান্ডার তারা চালাচ্ছে তার বিরুদ্ধে জোরদার হুম, আক্রমণ করে, নিজেদের মধ্যে খেয়োখেয়ি বাদ দিয়ে মূল টার্গেটটা তাদের বিরুদ্ধে রাখে। আমাদের শেষ একটাই কথা আমি বলবো, কার পক্ষে আছি বড় কথা নয়, কার বিরুদ্ধে আছি সেটাই আসল কথা। কিন্তু তারাও তো ওই গুড মুসলিম ব্যাড মুসলিম জায়গা জমি করে, তৃণমূলও করে, সিপিএমও করে, কংগ্রেসও করে। এই এই যে গুড মুসলিম ব্যাড মুসলিম যে ক্লাসিফিকেশন, হ্যাঁ, এটা একটা প্রোপাগান্ডার একটা ফলাফল। হ্যাঁ, এই ফলাফল সমস্ত রাজনৈতিক দলই হুম, সেই ফলাফলটা মোটামুটি নিজেদের বিচারের মধ্যে, বিশ্লেষণের মধ্যে রাখেন। হুম, অনেকে বুঝে রাখেন, অনেকে না বুঝে রাখেন, হুম, অনেকে এটা দেখতে ভালোবাসেন, পছন্দ হুম, করেন। গুড হুম, মুসলিমকে দেখবো, আমি হুম, আবিদকে দেখবো। না, আমি আবিদ গুড মুসলিম না। না না, আমি আবিদকে দেখবো যে আবিদ আমি যেরকম মুসলমান চাইছি সেরকম মুসলমান হবে। হ্যাঁ, হ্যাঁ, হুম, হ্যাঁ, আমার মতন আমার চাওয়ার হুম, মতন, মানে মুসলমান হবে। হুম, আবিদ বলবে যে আমি এমনি আমি আপনাদের মতনই। হুম, 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 আবিদ আমার সুরে সুরে বলবে হ্যাঁ মুসলমানরা তো দাঙ্গা করে, ও সব চোর। হুম, আসলে মুসলমানদের এই যে ও চুরি করে, হুম, গুন্ডা হুম, ডাকাত, হুম, এ ধরনের কথা আবিদও বলবে। হ্যাঁ আমি হুম, গ্রামে দেখে এসেছি, দু চারটা গ্রামের গল্প শোনাবে। এটার একটাই কারণ, এগুলো শুনতে তারা পছন্দ করে। হুম, কিন্তু তারা এটা বোঝেন না যে এর সঙ্গে ধর্ম বা এ ধরনের কোনো সম্পর্ক নেই। হুম, এর সঙ্গে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক, হুম, পিছিয়ে পড়ে থাকার সম্পর্ক। এই এই বিষয়টাকে পুরোপুরি সাইড লাইন করে মুসলমানদেরকে ক্রিমিনালাইজ বা হুম, ডেমোনাইজ করার একটা ডিমোনাইজ করে। প্রচেষ্টা যেটা চলছে, হুম, এটা সমস্ত দলের ক্ষেত্রে হুম, এটা প্রযোজ্য। তারা হুম, অনেকে এটা ভাবেন। ফলে হুম, এর বিরুদ্ধে আজকের যে প্রোগ্রামটা, হুম, এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। নিজেদের মধ্যে যে ছোটখাটো ভুল বুঝাবুঝি, হুম, মতভেদ রয়েছে সেগুলোকে বাদ দিয়ে লড়াই করতে হবে হাতে হাত মিলিয়ে। হুম, যে এই গুড মুসলিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে, হুম, তাদেরকে আয়না দেখাতে হবে হুম, যে তুমি বেটা গুড মুসলিম আজকে নিজেকে দাবি করছো, হুম, চেক অ্যান্ড ব্যালেন্স করার চেষ্টা করছো। হুম, তোমার নামটার জন্য তোমাকে যখন পেদাবে তখন তুমি বুঝতে পারবে হুম, যে এই যে চেক অ্যান্ড ব্যালেন্স করাটা কতটা তোমার জন্য ক্ষতিকর হয়ে হুম, হয়ে গেছে। হুম, তো
আমাদের এই লড়াইগুলো করতে হবে, নিজেদের আইডেন্টিটির পক্ষে কথা বলতে হবে। হুম, আমরা খালাকে খালা বলবো, হুম, ফুপুকে ফুপু বলবো, হুম, নানাকে নানি নানা বলবো, নানিকে নানি বলবো। হুম, আমরা কোনো কিছু ধার করবো না, কারণ এটাই আমাদের আইডেন্টিটি। হুম, আমাদের মেয়েরা হিজাব পরবে, আমাদের মেয়েরা হিজাব পরে বলে তারা আপত্তি করে কেন হিজাব পরবে। আরে মুসলমানরা আসার আগে তো ন্যাংটা হয়ে ঘুরতো ওরা, হুম, একটা বড় অংশ। হুম। মুসলমানরা তো প্রথম সেলাই করা, পার্সিরা এসে সেলাই করা কাপড় পরতে না, আমাদের ভারত। ন্যাংটা ঘুরতো না তারা, মানে স্টিচড আমি কাপড় একটা পরতো অংশ না। বলেছি, হ্যাঁ, আমি একটা অংশ হ্যাঁ, বলেছি। হ্যাঁ, হ্যাঁ, 12 হাতের কোনো স্টিচ ছিল না, হ্যাঁ, হ্যাঁ, অথবা হ্যাঁ, হ্যাঁ, উলঙ্গ হয়েও ঘুরতো। হুম, একটা অংশ, আমি সবাইকে বলছি না, আমাদের ভারতীয় কোনো ধর্ম হুম, বর্ণের কথা বলছি না হুম, আমি হুম, কিন্তু। হুম, তা তারা ঘুরতো। মুসলমানরা এসে তো সেলাই করা কাপড় পরতে শিখিয়েছে। হুম, হুম, ঠাকুর পরিবারের লোকেরা, হুম, রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারের লোকেরা মুম্বাইতে যেতেন, হুম, সেখানে পার্সি যে মহিলা, হুম, তাদের থেকে কুচি করা ব্লাউজ বা হুম, বিভিন্ন হুম, ধরনের পরিধান তারা পরতে শিখে এসে হুম, তারা নিজেদের ঠাকুর বাড়ির অন্দরমহলে পরতেন। হুম, তা এই যে পোশাক আমরা কি পরবো তারা আমাকে শিখিয়ে দেবে না, হুম, ঠিক আছে। পোশাক কি পরবে তারা আমাকে শিখিয়ে দেবে না, আমি কোন ভাষাতে আমার সম্বন্ধ সূচক শব্দগুলো কোন ভাষায় বলবো সেটা হুম, তারা শিখিয়ে দেবে না। এটা আমাদের আইডেন্টিটি তুলে ধরে রাখতে হবে এবং আমাদের আইডেন্টিটির উপরে হুম, আমাদের গর্বিত থাকতে হবে। এটাই হচ্ছে আমার বয়ান। ওকে। তো ইনি ছিলেন জিম নওয়াজ। জিম নওয়াজ একটা কুখ্যাত ক্যারেক্টার বলবো না, তার অনেক অবদান আছে এবং তার সাথে সাথে সে অনেক অ্যাক্টিভিটিও করে। তো তার সঙ্গে একটা পডকাস্ট হবে, আশা করি সে আমাকে এক টাইম দেবে। তো আপনারা দেখছেন ডিন্ট বাংলা, প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমাদের ট্যাগলাইন ডেমোক্রেটাইজ ইউর নেশন টুডে এবং আমাদের মোটো অ্যাওয়েকেন ওয়ান হিউম্যান এট টাইম। আমাদের ডিন্ট অ্যাপে যাবেন এবং পার্টিসিপেট করবেন পোলে। পোলে পার্টিসিপেট করলে যে ডেটাগুলো পাবেন সেগুলো আপনাকে জেনারেলি ফেসবুক আর টুইটারে টাকা দিয়ে পেতে হয়, আমাদের অ্যাপে এমনি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং।